খোঁজ করেছি, কেউ তার এভিডেন্স আমাদেরকে দিয়েছে কিন্তু প্রকাশ করতে চাচ্ছে না। মানে মানে রেপার্কেশনের ভয়ে। আপনার গ্রামে বাবা মা থাকেন, ভাই বোন আছেন, ছোট ছোট বোন আছে, স্কুল কলেজে পড়ে, ধর্ষণের হুমকি আছে। যেই প্রশাসন একটা নির্বাচনের নিরাপত্তা দিতে পারে না, সেই গ্রামে গ্রামে নাগরিকদের নিরাপত্তা কিভাবে দেবে? ওই প্রিজাইডিং অফিসারও এটা ডিসক্লোজ করবেন না, আমাকে বলেছেন মামলা করবেন না। না, আমি করবো না, তখন আমি এভিডেন্স দিতে পারবো না। তো সমস্যা হচ্ছে যে এভিডেন্স কালেক্ট করতেছি। প্রশ্ন হচ্ছে যে আমি একটা ভিডিও দিলাম, প্রশ্ন হচ্ছে এই ভিডিওটা যিনি করেছেন তাকে তো আবার ট্রাইব্যুনালে গিয়ে সাক্ষ্য দিতে হবে। ওই লোক সাক্ষ্য দিতে রাজি হচ্ছে না। এখন মামলা, আমি তো উকিল, মামলা করবার জন্য শেষ পর্যন্ত লড়ে যাওয়ার যে পরিমাণ এভিডেন্স এবং সাক্ষী আমার দরকার, সেটা আসলে আমি দিতে পারবো না শেষ পর্যন্ত। এই জন্য আপনাদের নাম হাইড করে আমি 400+ মেসেজের স্ক্রিনশট নিয়ে আসছি। আপনারা শুধু মেসেজ দেখলে টের পাবেন যে আমার বক্তব্যের বাস্তবতা কতটুকু, আপনাদেরকে বিশ্বাস করানোর জন্য। কিন্তু একটা জিনিস, আপনাদেরকে বিশ্বাস করানোর যে বাস্তবতা, কোর্টে একটা জিনিস প্রমাণ করার বাস্তবতা একরকম না। তো সেই লেভেলের এভিডেন্স এবং সাক্ষী দেবার মতো লোক আমরা এখনো পাচ্ছি না। বাট আমরা এখনো কনভিন্স করবার চেষ্টা করছি। যদি সেই রকম সাক্ষী প্রমাণ পাওয়া যায়, আমরা মামলার দিকে যাব। ভাই, আমার একটা প্রশ্ন আছে। আমি ইসলামে কাজ করি, আমরা উজিরপুরে দেখেছি যে একই রুমে বসে মানে ঈদের পক্ষে দুজনে ভোট দেয়। সেখানকার প্রান্তীয় অভিযোগ করছে, আমরা গিয়ে দেখেছি, আমরা সেটাকে নিউজ করেছি। 11 দলীয় জোটের যিনি প্রধান জামাতের আমির নির্বাচনকে অভিনন্দন জানিয়েছিলেন, পরে ফেসবুক থেকে সেই বার্তা তিনি মুছে দিয়েছেন। এরপর তিনি এলিগেশন আনছেন। আর আপনি আজকে 12 তারিখের পর আজকে 15 তারিখ নির্বাচন নিয়ে এলিগেশন আনছেন, মাঝখানে 3টা দিন চলে গেছে। তো আপনি নির্বাচনের দিন কেন এলিগেশন আনলেন না যে নির্বাচন বাজে হচ্ছে? সেদিকে তো গণমাধ্যম ছিল। এক, দ্বিতীয় হচ্ছে যে এই 3 দিন পরে দলীয় প্রধান ঘোষণা দেওয়ার পরেই কেন আপনি এলিগেশন আনছেন? তার মানে কি নির্বাচনটাকে যদি অন্য পক্ষ প্রশ্ন করে যে নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করার সংবাদ সম্মেলন, তখন আসলে কি জবাব দিবেন? প্রথম কথা হচ্ছে যে এক কক্ষে একাধিক লোক ভিডিও দেওয়ার ভোট দেওয়ার যে ভিডিও, সেই ভিডিওটা আমরা পেয়েছি একদিন পরে। এরপরে হচ্ছে যে ওই যিনি দিয়েছেন তিনি হাত পাও ধরে রিকোয়েস্ট করছেন যে শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য পাঠাইলাম। তারপরে একদিন পরে তাকে কনভিন্স করে এটা আমাদের পেজে দিচ্ছি। দেওয়ার পরে যখন সে আবার বাড়িতে হুমকি পাইছে, আমাদেরকে রিকোয়েস্ট করার পরে আমরা ভিডিওটা আবার তুলে নিচ্ছি। এখন চিন্তা করেন যে আমরা কি ধরনের, একটা হলো জাতীয় দায়ের জায়গাতে, একটা জায়গাতে আমরা আছি। আবার আমার স্থানীয় নেতাকর্মী যারা গরিব, অসহায়, তারপরে আর্থিকভাবে সচ্ছল না, তাদেরকে সেফগার্ড করার একটা দায় আমার মধ্যে আছে। আমরা কিন্তু এই দুইটা দায়ের মাঝখানে পড়ে গেছি, আমরা কোন দায়টা পালন করব। দ্বিতীয়ত হচ্ছে নির্বাচনের দিন কিন্তু প্রেসে যখন যেখানে আমি পেয়েছি কথা বলার সুযোগ, দুপুরের পরে কিন্তু আমরা কথা বলেছি বিভিন্ন জায়গাতে। সবাইকে বলার সুযোগ পাই না, এই কারণ আমরা আসলে ফায়ার ফাইটিং করছি। সব কেন্দ্রে আগুন লাগছে, শুধু আপনার পানি দেওয়ার ব্যবস্থা করতে হয়েছে। বাবুগঞ্জে পানি দিতে দিতে আমাদের দিন ফুরায় গেছে, অবস্থা এরকম হয়েছে। সেনাবাহিনী, ভাই এখানে লোক পাঠান, ভাই এখানে লোক পাঠান, ওখানে অ্যাটাক করতেছে, ওখানে পাঠান, ওখানে পাঠান। এই কাজগুলো করার পরে আপনার এই এভিডেন্সগুলো যে কালেক্ট করা, একত্রিত করে নিজেরা বোঝা যে আমি এটাকে সাস্টেইন করতে পারবো কিনা একটা অভিযোগ, সেইটা করতে করতে এই বাস্তবতাটা এসছে। এবং গত 2-3 দিন আমাদের এলাকার নেতাকর্মীদেরকে আশ্বস্ত করবার জন্য কিন্তু আমি এলাকায় ছিলাম। প্রতিদিন শত শত লোক আসছে, দেখা করতে হয়েছে, কথা বলতে হয়েছে, তাদেরকে এলাকা ছাড়া করা, খরচপাতি ব্যবস্থা করা, থাকার ব্যবস্থা করা, খাওয়ার ব্যবস্থা করা, তো হিউজ ব্যাপার কিন্তু। এবং যদিও আমরা জোটের ব্যাপার, কিন্তু আমি দল আকারে তো আমার দল তো ছোট, আমার সামর্থ্য তো ওই সব দলের মতো না, এত বড় সামর্থ্য না। তো সেই জায়গাতে আমার সম্মিলিত সামর্থ্য, বাস্তবতা সবকিছু মিলায় সেটা করতে হয়েছে। আর অভিযোগটা ঢাকাতে কে কিভাবে দিয়েছে না দিয়েছে ওটার সাথে না, আমি এভিডেন্স নিয়ে আসছি, আমার এভিডেন্স কালেক্ট করেই আমি এটা দিয়েছি আর কি। এরপরে আপনারা জাজ করবেন যে সেটা গ্রহণযোগ্য হবে কিনা। দিন তারিখ বিষয় না, বিষয়টা হচ্ছে খাইসলতের বিষয়, যেটা আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। পুরো নির্বাচন বাতিল করে দিতে হবে, বিএনপি সরকার গঠন করতে পারবে না, আমি এই ধরনের অবস্থায় যাবই না। বিএনপি সরকার গঠন করবে, বাট বিএনপিকে বুঝতে হবে তার নেতাকর্মীরা কোন ধরনের নির্বাচন করে তার প্রার্থীকে, তার মার্কাকে জিতাইছে, এইটা তাকে এবং দেশবাসীকে বুঝাইতে হবে। এর মানে এটা না যে আমি সরকার অস্থিতিশীল করে দেবো, আপনি হরতাল দিয়ে দিব, দেশ চালাইতে পারবেন না, এগুলোর মধ্যে আমি নাই। আমরা প্রতিবাদ করব, সরকারের সমালোচনা করব, কারণ আমরা সবাই মিলে তো দেশ। যিনি ক্ষমতায় গেছেন তিনিই তো শুধু দেশ না, আমরা যারা নির্বাচিত হই নাই আমরাও তো দেশ। সবাই মিলে চাই এই খাসলত, এই বদভ্যাস থেকে রাষ্ট্রকে বেরোয় আসতে হবে। এবং বড় দল আকারে বিএনপির দায় সবচেয়ে বেশি, কারণ তার নেতাকর্মীরা অধিকাংশ এগুলো করেছে, তাকে নিয়ন্ত্রণ করতে হবে এটা।
এত কিছুর পরেও আপনি আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ওনাকে অভিনন্দন জানিয়েছেন, এটা কেন? না, জানিয়েছে এই কারণে জাস্ট ভদ্রতা, কারণ হচ্ছে যে মানে প্রতিহিংসায় গিয়ে তো আসলে সমাধান হবে না দিন শেষে। তাহলে আমরা সবাই মিলে ওখানে মারামারিতে জড়ায় পড়তে হবে আর কি, এটা সমাধান না। সমাধান হচ্ছে ন্যাশনাল ক্যারেক্টার পরিবর্তন করতে হবে। একটা রাষ্ট্র এবং জাতির জাতীয় চরিত্র পরিবর্তন না করা পর্যন্ত এই তৃণমূলের এই সমস্যার সমাধান হবে না, এবং গ্র্যাজুয়ালি এটা কমবে। আমরা ভোটে এখন শিক্ষিত সমাজের ছাত্রদের, পেশাজীবীদের যে ইনফ্লুয়েন্স আমরা ভোটে দেখলাম সেটা অভাবনীয়। মানে এটা আমার ক্যাম্পেইনকে ছাড়ায় গেছে, যে যারা সাধারণ শিক্ষিত মানুষ, মোবাইল ফোন ইউজার এসে সে তার পরিবারের 30টা ভোট ম্যানেজ করেছে যে না ভোট এখানে দিতে হবে, এবং বিভিন্ন দলের একেবারে হার্ডকোর জায়গাতে আমরা কেন্দ্রে ফার্স্ট হয়েছি। বাবুগঞ্জের অধিকাংশ কেন্দ্রে আমরা ফার্স্ট হয়েছি। তো সেই বাস্তবতায় আমরা বোধ করছি যে এই জাতীয় চরিত্র পরিবর্তনের কাজটা করতে হবে। উনি যে ফর্মেই হোক, আপাতত উনি ডিক্লেয়ার্ড বিজয়ী, কাগজপত্রে ভোট জালিয়াতি চটদখল করে যেমনি হয়েছে উনি বিজয়ী হয়েছেন। এই জন্য ওনাকে অভিনন্দন জানানো হয়েছে। বাট উনি এবং ওনার নেতাকর্মীরা জানে যে ওনারা আসলে কিভাবে বিজয়ী হয়েছে। এটা ভোটারদের মন জয় করে হয়নি, এটা রামদার চাপাতির ভয়ে এই বিজয় আসছে। অতএব এই বিজয়গুলো অনেক লম্বা সময় টিকবে না, থাকবে না। ধন্যবাদ। একটা বিষয়, সেটা হচ্ছে আপনার সাথে বিজেপি প্রার্থী ভোটের ব্যবধান হচ্ছে 738। অন্যদিকে হাত পাকা দিলে ওনার ভোটে 16,325। হাত পাকা যদি আপনাদের জোটে থাকে তাহলে এই ব্যবধানটা মানে শেষ হয়ে যায়। আবার অন্যদিকে আপনি যে কারচুপির কথা বলছেন, তাতে কোনো বিষয় না, ভোট কারচুপি করার কোনো বিষয় না। হাত পাকা আপনার সাথে থাকলে আপনি ওখানে এমপি। আবার যদি কারচুপি না হয়ে থাকে, সুস্থ হতো, তাহলে আপনি ওই দিক থেকে সেদিক থেকে আপনি থেকে সাধারণ মানুষের ভোটে নির্বাচিত এমপি দাবি করবেন, সাধারণ মানুষের এমপি। দ্বিতীয়ত হচ্ছে একদম হেভিওয়েট প্রার্থীর বিরুদ্ধে আপনি নির্বাচন করেছেন, সেখানে ভোট আপনি পেয়েছেন, আপনার সন্তুষ্টির কোন জায়গা আছে? না, সন্তুষ্টির জায়গা হচ্ছে যে দুইজন হেভিওয়েট প্রার্থী, লাঙ্গলের প্রার্থী তো 2-3 বারের নির্বাচিত অনির্বাচিত এমপি মিলায় ঝিলায়, তো দুইজন হেভিওয়েট প্রার্থী এখানে ছিল, এবং ওনাদের ডেইলি কস্ট আমার টোটাল ইলেকশন কস্টকে ছাড়াই যাবে আর কি, ওনাদের যে অবস্থা। এরপরে আমার মার্কাটা নতুন, আমাকে মানুষ চিনলেও আমার মার্কার সাথে তো গ্রামের মানুষ পরিচিত না। এই সব মিলিয়ে ভোটার, আমি যে পরিমাণ ভোট পেয়েছি এটা নিঃসন্দেহে বাবুগঞ্জ মুলাদির হিস্ট্রিতে এই লেভেলের কম্পিটিটিভ ইলেকশন এর আগে কেউ দেখেছে বলে আমার মনে পড়ে না। আর এরকম ভোট পেয়ে কিন্তু এমপি হওয়ার ঘটনাও বাবুগঞ্জ মুলাদিতে আছে, আমি যে ভোট পেয়েছি। অতএব সেই জায়গাতে মানে আমি ওই জনগণের এমপি টেমপি এগুলো খুবই সস্তা চটকদার কথা হবে, আমি এগুলোর মধ্যে নাই। রাষ্ট্র বদলাইতে হবে, এবং আমরা এইখানেই যে আগামী নির্বাচনটা হবে দেখবেন, এই নির্বাচনে আরো বাস্তবতা ফুটে উঠবে। কারণ যত দুষ্ট লোক আছে এদের বয়স হচ্ছে এখন 45-50+। আপনি ইয়াংদের ভিতরে এই চটদখল করার রাজনীতির আপনি দেখবেন না। অতএব গ্র্যাজুয়ালি এই ইয়াং জেনারেশন, ইয়াং ভোটারদের সংখ্যা যখন বাড়বে, তখন পুরাতন রাজনীতির কবর এমনি এমনি হয়ে যাবে। অতএব আমরা ওটাকেই ন্যাচারালি অর্গানিক পদ্ধতিতে প্রমোট করতে চাই। এটাই একটা দেশ রাষ্ট্র বদলের একমাত্র উপায়। আচ্ছা ভাই, আমি একটু একটা জি খুশু ভাই। হ্যাঁ, সেজন্য এই যে আপনার বক্তব্য যেটা আসছে এবং আমরা মনে করি যে পরিবার পেয়েছে অনেক পেয়েছে, এবং এই ভোটে এমপি নির্বাচিত হয়েছে। সেটা আপনার বাবুগঞ্জ কেন্দ্রিক যে এই ব্যবস্থাটা করলেন, আপনারা